যতই করো বাহানা, যতই করো না না না, বিয়ে যখন দিয়েছ বাজবে বিয়ের বাজনা। ভাদ্র মাসে বিয়ে দিয়ে, ভাদ্র মাসে বিয়ে দিয়ে নিমন্ত্রণ পাবে। মামা বাড়ি গিয়ে গিয়ে, মামা বাড়ি গিয়ে গিয়ে গিফট দিয়ে আসবে। যতই করো বাহানা, যতই করো না না না, বিয়ে যখন দিয়েছ বাজবে বিয়ের বাজনা। ওয়েলকাম টু টক ঝাল মিষ্টি উইথ ইপসিতা। আর আমি ইপসিতা, এখানে নো গালাগালি, নো কিস্তি, অনলি মস্তি। তো আজকে ভিডিও শুরুতে ইন্ট্রোডাকশানে যে গানটা গাইলাম সেটা কেন গাইলাম বুঝতেই পেরেছেন। কারণ একটা ভিডিও এসছে, একটা না অ্যাকচুয়ালি দুটো ভিডিও এসছে। একটা ব্লগ ভিডিও যেটা সন্দীপের, যেটা ব্লগিং চ্যানেল সেখান থেকে, আর আরেকটা এসছে সন্দীপ মিত্র চ্যানেলে, যেটা এখন আমার দেখে ওঠা হয়নি। সেটা নিয়ে অবশ্যই পরবর্তীকালে আসবো দেখে। এখন আমি ভিডিওটা তৈরি করার এত তাড়া ছিল, ওটা আর শুনলাম না। যদিও আমি বুঝতেই পাচ্ছি যে ও কি বলতে চেয়েছে, এবার বাদবাকি ওর মুখ থেকে পুরোটা শুনবো। তো আজকে ওর যে ভিডিওর টাইটেলটা ছিল, সন্দীপের যে ভিডিওর টাইটেল ছিল, টাইটেলেই ও দিয়েছে যে আমাকে নিয়ে চর্চা করছো। তো ভালো কথা, চর্চা করছো, কিন্তু কিছু মানুষ সেই চর্চার থেকে ওপরে গিয়ে অতি চর্চায় মেতেছে। আর সেই অতি চর্চায় মেতে সন্দীপের বিয়ে দিয়ে, এই ভাদ্র মাসে তাকে বিয়ে দিয়ে তার ফুলসজ্জা করিয়ে তাকে কুকুরের সাথে তুলনাও করে দেওয়া হয়েছে, এরকমও ভিডিও দেখলাম। তো সেই নিয়েই কিছু বলবো। আর কিছুটা আরও একটা ভিডিও যেটা কিনা ঘোড়ামুখীর ভিডিও, সেটা দেখলাম। কারণ এই সন্দীপ একটা কথা বলেছে না, নাল্লা, তো এইটা নিয়ে কথা উঠছে যে নাল্লা কাকে বললো। তো আজকে একদম প্রমাণ সহ বুঝিয়ে দেবো যে এই ওয়াইটিতে কার বর নাল্লা। সন্দীপ কাকে বলেছে সেটা হয়তো সন্দীপ মুখে কোনোদিনও আনবেও না যে ও ঠিক কার বরকে বলেছে। কিন্তু সন্দীপ, তোমাকে একটা কথা বলি, তুমি এটা তো বলতে পারো যে তুমি কার বরকে বলনি, বা কার বা কাদের বরকে বলনি। কারণ এরকম কথা উঠছে, সেটা হচ্ছে গিয়ে সীমার বরকে নাকি তুমি বলেছো, ঘোড়ামুখী বললো, হয়তো আমার বরকেও তুমি বলতে পারো। তো তুমি ভিডিওর মধ্যে এইটুকু অন্তত ক্লিয়ার করে দিও যে তুমি আমার বা সীমাদির, তোমার সীমাদির বরকে বলেছো কিনা। বাদবাকি কাকে বলেছো আমরা সবাই বুঝেছি, যার বরকে বলেছো সেও খুব ভালো করেই বুঝেছে। কিন্তু কি করবে, কন্টেন্ট তাই না, করে খেতে হবে। তো একদম তুমি নাল্লা বললে আর সেটাকে সে একদম বুকে টেনে নিল, তাহলে তো আর ভিউজ হবে না। না, সেটাকে নিয়ে আবার ডবল জোরে উল্টোপাল্টা যদি কথা বলা যায় তবে গিয়ে ভিউজ আসবে। তো সে সেই খেলায় অলরেডি মেতে নিয়েছে। আর কতদিন মুখোশ পরে থাকবে, তাই না? ভিডিওগুলো বোরিং হয়ে যাচ্ছিল, তারপর পেয়েছে, তুমি একদম হাতে সাজিয়ে দিয়েছো, তো বলবে না? নিশ্চয়ই বলবে। কিন্তু ওরও ভিডিও পুঙ্খানুপুঙ্খ উত্তর আজকে আমি দেবো। যাই হোক, ভিডিওর মধ্যে যেটা দেখলাম, ইলিশ মাছ এসছে দেখলাম। আর তার জন্য ইলিশ মাছ এসছে মানেই আমাদের শিলাদেবী কি করছে যে না, কচু শাক আনতেই হবে। ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক না খেলে হয়, তাই তো? তো সেই জন্য কি করেছে, সোজা নেমে গেছে কচুর শাক কাটতে। আর তুমিও সাথে সাথে গেলে, কারণ তোমাকেও যেতে হবে। তো তোমাদের এই গামবুটটা সত্যি খুব ভালো। কারণ আর সত্যি কথা বলতে, তুমি তো নিজের মুখে স্বীকার করলে যে তোমার যা সাহস, তোমার মা ওই গামবুট ফামবুট ছাড়াই ওই রকম একটা পুকুর, যার মধ্যে ওরকম জল জল হয়ে রয়েছে, হ্যাঁ, তার মধ্যে বিষাক্ত সাপ তো রয়েইছে, তাছাড়াও হচ্ছে গিয়ে জোঁক, এটা মারাত্মক জিনিস। সেই জোঁক থেকে শুরু করে নানান রকমের নানান ধরনের পোকা মাকড়, যেগুলো কামড়ালে ইরিটেশন থেকে শুরু করে স্কিন প্রবলেম, স্কিন ডিজিজ পর্যন্ত হয়ে যেতে পারে, সেই সমস্ত উপেক্ষা করে নেমে গেল কি না, কচুর শাক তুলতে হবে। আর তুমিও বললে যে কি সাহস। তো তুমিও দেখলাম গেছো, গামবুটটা পরে নামলে, নেমে কচুর শাক কেটে নিয়ে আসলে, কচুর শাক সুন্দর করে রান্না হলো। তো আজকে একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে গিয়ে যখন আমাদের সোনা বাবা গেছিলো আর কি স্কুলে, তুমি বলে ও তো স্কুলে চলে গেছে, এরপর আবার আসবে, তুমি ততক্ষণে সব রেডি করছো আর কি, ভিডিও এডিট করে রেডি করছো, পাবলিশ করতে হবে, বাজার করতে হবে, এই সমস্ত কিছু তোমার হয়েছে। তো তারপর যখন ও আসবে, তুমি বসে আছো, কতক্ষণে ও আসবে, যে বেলটা এসে টিপবে আর বলবে যে যাকে ডাকছি তাকেই এসে দরজাটা খুলতে হবে। তো যাই হোক, আজকে ঠাম্মিকে ডেকেছে বলে ঠাম্মি গেল, দরজাটা খুলে দিল। তো ও দেখলাম দৌড়ে ওপরে চলে গেল। কিন্তু আমার যেটা মনে হয় আজকে সারা ভিডিওটার মধ্যে দেখে, সোনা বাবা হয়তো যাকে খুঁজছে ভাবছে যে সে এসছে কিনা, আগে গিয়ে দৌড়াতে গেল, গিয়ে দেখতে গেল। তো আমার মনে হয় সে ছিল না, আজকে নেই। তো সেই জন্য, বাট তাও ও তো বাচ্চাও কি আর জানে যে কে কখন আসে,
কে কখন যায়, ও ভাবছে যে মাম্মাম হয়তো আছে, তো বুঝতেই পারছি ও মাম্মামকে খুঁজছিল, তো গিয়েছে, গিয়ে দেখেছে মনে হয় নেই। আজকে পুরো ভিডিওটার মধ্যে আমি জানি সবাই এরম এরম করে খুঁজেছে। তো আগের দিনের ভিডিওর মধ্যে আমাকে একজন কমেন্ট করেছে, আমি বলেছিলাম যে সবাই এরকম করে খুঁজবে মাম্মামকে দেখা যায় কি না। তো সেখানে একজন বলেছে যে তুমি তো মিস করে গেলে মাম্মাম যে ভাত মেখে সোনা বাবাকে খাইয়ে দিল। তো আমি বললাম যে আমি আজকে সেটা স্বীকার করলাম যে হ্যাঁ আমি মনে হয় সেই অংশটা দেখেছি, কিন্তু সেটাকে ওভারলুক করে গেছি, বলিনি। একটা জিনিস দেখলাম যে সন্দীপ আজকাল দিনক্ষণ ভুলে যাচ্ছে, দিনক্ষণ গুনছে, তো খুব ভালো কথা। দেখো তোমার বাড়িতে একজন পিয়ে আসবে, সে কাজ করতে আসবে, সে শুধুমাত্র সোনা বাবাকে পড়াশোনা করাবে না, সে তোমার চ্যানেলের জন্য তাকে তোমার কাজে লাগবে, যেমন কিনা ক্যামেরা ধরা, তারপর হচ্ছে গিয়ে যে কাজগুলো আমরা বিহাইন্ড দ্য সিন আমরা দেখতে পাই না, তার মধ্যে গিয়ে ইউটিউবের কিছু কাজ থাকে, এসইও থাকে, এই সমস্ত কিছু হয়তো সে হ্যান্ডেল করছে। এই টাইটেল, থাম্বনেল, এইসব লেখা, এগুলো হয়তো সে করে দেবে, এরকম নানান রকমের কাজ অনেক থাকে না। তো এরকম একটা ইঙ্গিত আমাদের দিয়েছিল হচ্ছে গিয়ে সঙ্গীতা ম্যাডাম। তো এবার বাড়িতে একজন এসছে, সে কাজ করতে এসছে, তার সাথে যে দুটো কথা বলা যাবে না, তার সাথে যে দুটো ভালো সম্পর্ক হবে না, বা তার সাথে সেই সম্পর্ক ভালো হতে হতে এমন পর্যায়ে পৌঁছাবে না যে আমি মনে করব যে হ্যাঁ এই সেই মানুষ যার সাথে আমি আমার বাকি জীবনটা আমার পরিবার নিয়ে কাটাতে পারি। এরকম তো মানে হতেই পারে না, এরকম পসিবিলিটিস তো রয়েছে, কিন্তু সেই পসিবিলিটিসের ওপরে যারা এখন শিলমোহর দিয়ে দিচ্ছে যে হ্যাঁ হয়ে গেছে, ভাদ্র মাসে বিয়ে হয়ে গেছে, তাদের এগেনস্টে মুখ খুলতে আমিও তোমাকে বলেছিলাম যে কিছু না জেনেই তার সম্পর্কে তাকে রক্ষিতা থেকে শুরু করে আরও নানান রকম নোংরা যে তকমা, যারা রক্ষিতা মুখে বলতে পারছিল না তারা বিয়ে দিয়ে ফুলসজ্জা করিয়ে দিল, এমনকি মনে হচ্ছিল যেন খাটের তলায় তারা ছিল, দেখেছে। যাই হোক, তুমি বলেছো ভিডিওর মধ্যে, যা বুঝলাম যে তুমি তাদের এগেনস্টে স্টেপ নেবে, তো সেই জন্য তুমি কল্যাণী গেছিলে। তো আজকে যখন সোনা বাবা আসছিল তখনই আমি দেখেছিলাম যে অমিত বসে আছে, আমি ভাবছি অমিত বসে আছে, ও বলছে না কেন, সন্দীপ বলছে না কেন। তো দেখলাম তোমরা পরবর্তীকালে ঘুরতে যাবে, সেই তখন বললে যে অমিত এসছে। যখন তোমরা একসাথে বসে খাচ্ছিলাম জানি অনেক এরকম করে থালা গুনছে, যদি থালা গুনে একটা এক্সট্রাও পাত তা আমি জানি আজকে এটা হয়তো অমিত খেয়েছে। তো তুমি আর অমিত গেলে, কিন্তু সন্দীপ আমি ভীষণ 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 রেগে গেছি একটা বিষয় নিয়ে। কেন বলো তো? কারণ আমি কিন্তু সবসময় আশা করি অমিত আসবে মানেই আমাদের অমিত বাবুর কণ্ঠে একটু দুটো চারটে হিন্দি শুনবো আমরা, ওর হিন্দি লেভেল আলাদা। তো এর পরের দিন কিন্তু শুনিও। তো অমিত, সন্দীপ, তোমরা কাকা ভাইপো হলেও তোমাদের সম্পর্কটা সত্যিই বন্ধুর মতো, দেখে বোঝা যায়। তো আজকে যেখানে খেতে গেছিলে সেখানে দেখছিলাম তুমি আবার বললে যে অমিতটা না এখনও ছোটদের মতো অ্যাকোডিয়াম দেখছে। তুমি যদিও অ্যাকোডিয়াম বলনি, কিন্তু অ্যাকোডিয়াম দেখার জন্য কোনো বয়স লাগে না। তুমি দেখোনি তোমার এক্সকে সে অ্যাকোডিয়াম নিয়ে এসে কি আনন্দ পায় অ্যাকোডিয়ামের মাছ খেলা দেখে। ও মা, ল্যাটা মাছ খেলা দেখে তার যে কি আনন্দ। ও ল্যাটা মাছ দু একবার অ্যাকোডিয়ামে তার ঢুকতে চেয়েছিল, সে বলেছে না অ্যাকোডিয়ামে যাওয়া যাবে না, এমনি পুকুরের মধ্যে থেকেই ঠিক আছে। তো তেমনি তো অমিত তো আরও ছোট, তো একটু অ্যাকোরিয়াম দেখলে, মাছ খেলা দেখলে ভালো লাগে না? অ্যাকোরিয়ামের সম্পর্কে বলেই যে অ্যাকোরিয়ামের মাছ খেলা দেখলে মনের আর কি চাপ কমে, স্ট্রেস রিলিফ হয় অনেক। তো এটা খুব ভালো একটা জিনিস মাছের খেলা দেখা। তো যাদের পক্ষে সম্ভব বাড়িতে রাখা তাদের পক্ষেই রাখা ভালো। তো বাট যাদের বাড়িতে নেই তা বলে রাস্তায় কোথাও দেখতে পেয়েছে একটু দেখবে না, খুব ভালো করেছে। তো যাই হোক, তোমরা অ্যাডভোকেটের সাথে দেখা করতে গেছিলে, খুব ভালো বিষয়। তো সেটা নিয়ে যেহেতু অ্যাডভোকেট, যেহেতু এটা লিগ্যাল বিষয়, যখন এটা সম্পর্কে তুমি আপডেট দেবে অবশ্যই সেটা আমরা শুনতে পাবো। তবে হ্যাঁ, একটাই কথা বলবো যে এই ভাদ্র মাস পড়েছে বলেই যারা আর কি ভাদ্র মাস মানেই কুরকুরানি এটাই ভাবে, যে যেরকম রাস্তাঘাটে কুকুররা আর কি গাঁটছড়া বাঁধে সবার সম্মুখে, তো সেটা দেখে যদি তারা সেটা মানুষের সাথেও গুলিয়ে ফেলে যে মানুষও তার মানে ভাদ্র মাস এসছে বলে গাঁটছড়া লাগিয়ে বসে থাকবে, যাদের মেন্টালিটি এরকম তাদেরকে উচিত শিক্ষা দাও। কারণ এখানে অবশ্যই তোমার একার নয়, তোমার সাথে সাথে অন্য আরেকজন মানুষ, যে কি না কাজে হোক বা না কাজ হোক, অন্য কোনো পার্সোনাল হোক সম্পর্ক, যেটাই হোক, তুমি যখন বলবে আমরা তখন জানবো। আমরা যেটুকু আইডিয়া করতে পারছি, যেটুকু শুনতে পাচ্ছি সেটুকুই আমরা বলবো। তো তোমার ভিডিওর মধ্যে শুধুমাত্র শোনা গেছে যে সোনা বাবা একজনকে মাম্মাম ডাকছে, তো সেটার মানেই যে তোমার কারোর সাথে বিয়ে হয়ে গেছে, এর কোনো প্রুফ কেউ দেখাতে পারবে না, ঠিক আছে? তো যাই হোক, এই হলো
তোমার ভিডিও নিয়ে কথা। যাই হোক, গানটা আজকে এই জন্যই বানালাম যে এই যে তোমরা বিয়ে যারা দিচ্ছ তারা কিন্তু অপেক্ষা করো, সন্দীপ ইনভিটেশন পাঠাবে, তখন সেখানে এসে তোমাদেরকে মানে বিয়ের ইনভিটেশন, যখন বিয়ে দিয়েছো না, তো ইনভিটেশন যখন পাচ্ছ তখন এসে তো গিফট দিতে হবে। তো গিফট দাও না দাও, রিটার্নে গিফটে কিন্তু অনেক কিছু পাবে। তো যাই হোক, যারা ভাবছে আমার তো বাড়ির ঠিকানা নেই, আমাকে কি করে ইনভিটেশন পাঠাবে, না না না, আজকাল ইমেল আইডিতেও পাঠানো যায়। একদম ইমেল আইডি দিয়ে পাঠিয়ে দেওয়া হবে। সেই ইমেলের যদি জবাব না দেয়, 3 দিনের মনে হয় সময় থাকে, যদি জবাব না দেয় তখন সেক্ষেত্রে কিন্তু কেস একদম শুরু হয়ে যাবে, সঙ্গে সঙ্গে কেস শুরু হয়ে যাবে। তারপর আদালত থেকে সমন কিভাবে পাঠাতে হয় না হয় ওগুলো তো আজকাল সবাই জানে, একদম জল ভাত হয়ে গেছে, আর বলছি না। তো চলে আসি এবার যে ঘোড়ামুখী ভিডিওতে। শুনলাম তুমি কাকে নাল্লা বলেছো। এখানে দেখো, এই কন্ট্রোভার্সি ক্রিয়েটার এই ঘোড়ামুখী কি বললো সেটার থেকেও বড় কথা, ওর ভিডিও থেকে জানতে পারলাম যে 2-1 কমেন্ট করেছে, সেখানে সীমার হাজব্যান্ডের কথা বলেছে। তো সেই জন্যই আমার মনে হয় তুমি একটুখানি বলে দিও, তুমি কি সীমার হাজব্যান্ডকে বলেছো নাকি আমার হাজব্যান্ডকে বলেছো, এই দুজনের নাম ও বলেছে ভিডিওর মধ্যে। তো যাই হোক, এবার উত্তরটা আমি দিই একটুখানি। ঘোড়া বলল যে সীমার বর মাতাল, এটা হয়তো নাল্লাটা মাতালকেও বলতে পারে, সীমার মাতাল বরকেও বলতে পারে। তো মাতাল, যে মাতাল মানে যে মদ খায় তাকেই তো মাতাল বলে, মানে সে মদ খায় মানে সে সবসময় মদ খেয়ে থাকে, মানে সর্বক্ষণ মদ খেয়ে থাকে, তবেই তাকে মাতাল বলা যায়, তাই তো? সে হোটে থাকেই না, তো তার মানে মদ যে সারাক্ষণ খেয়ে থাকে, মদ কিন্তু খুব একটা মানে এরকম জিনিস নয় যে খুব একেবারে সস্তার জিনিস, মদ খেতে তো পয়সা লাগে। তো যে নিজের পয়সায় মদ খায়, যদি মাতালও হয় সে তার নিজের পয়সায় মদ খেয়েছে, ঠিক আছে? তো সেটা খাওয়ার জন্যও কিন্তু ইনকাম এমন করতে হয় যাতে কিনা সংসারে সমস্ত কিছু মিটিয়ে, সংসারের জল গরম থেকে শুরু করে, ডাল গরম থেকে শুরু করে, মাংস গরম থেকে শুরু করে সব করিয়ে তারপর টাকা বাঁচিয়ে তারপর গিয়ে মানুষ মাতাল হয়, তাই না? তো এখানে সীমার বাড়িতে তো আমরা দেখছি বহাল তবিয়াতে সব চলছে, তো বোঝাই যাচ্ছে সীমার বরের ইনকাম আছে, তাই জন্যই সে সারাক্ষণ মদ খায়, যদি ওর যুক্তি অনুযায়ী আমরা শুনি। তো যাই হোক, এখন তো সেটা সম্ভব না, আমরা সবাই জানি যে শুভদা একটা ট্রিটমেন্টের পর তাকে সম্পূর্ণরূপে বাড়িতে রেস্ট নিতে বলা হয়েছে, এমনকি বিজনেসও এখন বেশিরভাগটাই সীমার ছেলেই দেখছে, শুভদা শুধুমাত্র গাইড করে। তো এবার আসি আমার বরের কথা। আমার বরের মুখ পোড়া, সেই আমার বরকেও বলতে পারে। তো যে বলছে তার বর তো চিকনি চামেলি, চিকনি চামেলি এসি মে, তো যার বর এসিতে সারাক্ষণ দাঁড়িয়ে চিকনি চামেলি হয়েছে, তার তো আমার বরকে পোড়া মুখ মনেই হবে, কারণ সে রোদে পুড়ে কাজ করে, সে তো আর সারাক্ষণ এসিতে থাকতে পারে না, মানে বেশ ভালোই ইনকাম করে নিয়ে আসে, তাহলে সেক্ষেত্রে তো নাল্লা বলা যাবে না। কারণ আরেকটাও বিষয়, সেটা হচ্ছে গিয়ে নাল্লা অনেকে বলে যে যাদের ক্ষমতা নেই বউদেরকে স্যাটিসফাইড করার। তো এখানে যে দুজনের কথা হচ্ছে, আমার আর সীমা দুজনেরই আমাদের এক ছেলে এক মেয়ে, এক্ষেত্রে আমাদের এটা তো বলা যাবে না যে তার বর বাচ্চা পয়দা করার ক্ষমতা নেই, তাই না? তো সেই দিক দিয়েও নাল্লা বলা যাবে না। সীমার বর বিজনেস করেছে, এত বড় বাড়ি করেছে, দুটো চাকর রেখেছে, তো এগুলো তার এমনি এমনি হয়নি। একটা মানুষের একটা বাড়ি তৈরি করতে সারা জীবনের পুঁজি চলে যায়, তাই না? সারা জীবনের পুঁজি চলে যায়, তো সে সমস্ত কিছু করেছে। তো এবার আসি আমার আর আমার বরের কথায়। আমার বর আর আমি বিয়ের পর আমরা 0 থেকে শুরু করে আজকে এখান অবধি দাঁড়িয়েছি। দুটো জায়গায়, দুটো লোকেশানে দুটো আমাদের ফ্ল্যাট রয়েছে, আমাদের নিজেদের বাড়ি রয়েছে। তার সত্ত্বেও আমার বর এখানে ভাড়া করে একটা ফ্ল্যাট নিয়েছে। কিসের জন্য? যে এই কমপ্লেক্সে অনেক সুযোগ সুবিধা ভালো ভালো, আর পরিবেশ ভালো, বাচ্চা একটা গেটেড সোসাইটির মধ্যে থাকলে খুব ভালো, সেই জন্য এখানে নিয়েছে। আমরা যে টাকা এখানে ভাড়া গুনছি সেই টাকা দিয়ে আমরা একটা ফ্ল্যাটের ইএমআই দিয়ে দিতে পারি। কিন্তু দেখুন, দুটো ফ্ল্যাট রয়েছে, তো আবার ফ্ল্যাট, বুঝতেই পারেন একটা মানুষের ব্যবসা যখন মানুষের থাকে তখন অনেক রকম কিছু থাকে, ইনকাম যখন থাকে তখন ইনকাম ট্যাক্সেরও একটা ব্যাপার থাকে। তারপর শুধু ফ্ল্যাট কিনলেই তো হয় না, বছর বছর সেগুলোর জন্য ট্যাক্স দিতে হয়। তো সেই জন্য তার চেয়ে বরং মনে হয় ফ্ল্যাট ভাড়া নেওয়া অনেক ভালো। তো যাদের আছে, যাদের অলরেডি আছে, তাদের আর নতুন করে না নিয়ে ভাড়া থাকাটাই আমার মনে হয় শ্রেয়। আমাদের মনে হয়েছে যে আজকে এখানে আছি, আজ এখান থেকে আবার যদি অন্য কোথাও যাই। আমার বিয়ের পর থেকে আমি প্রায় 23-24 বছর মানে মাটি আঁকড়ে আমার শ্বশুরবাড়িতেই আমরা ছিলাম, অন্য কোথাও থাকিনি।
তো সেক্ষেত্রে আমাদের মনে হচ্ছে যে এবার একটু মনে হয় আমরা এদিক ওদিক থাকি, আজকে এখানে থাকবো, কালকে ওখানে থাকবো, এরকম ইচ্ছা হয়েছে। আর সবচেয়ে বড় কথা, এই গেটেড সোসাইটিগুলো, এগুলোতে অনেক সুবিধা, সুযোগ সুবিধা, সেই জন্যই থাকা। তো আমরা আমাদের অ্যাচিভমেন্ট দেখিয়ে দিলাম। তো এবার আসি, ঘোড়ামুখী সীমাকে বলছে যে সীমা চিট ফান্ডে টাকা লাগিয়েছিল, তো সেই টাকা যখন ওর ঝাড় গেল, তখন ওর বর কেন ওকে সাপোর্ট করেনি, কেন ওকে ওর গহনা বন্ধক রেখে তারপর সবার টাকা চুকাতে হয়েছিল। সবার আগে এটা বলি যে যে গহনাগুলো সীমা বন্ধক রেখেছিল সেগুলো নিশ্চয়ই সীমা অন্য কোথাও থেকে নিয়ে আসেনি, ওর বরই দিয়েছে, ওর বর দিয়েছে। তো যেখানে ও নিজে এই চিটফান্ডটা করেছিল, সেখান থেকে কিছু টাকা ইনকাম করবে বলে। তো এখানে যে কেলেঙ্কারিটা হয়েছিল, কেউ সেটা আগের থেকে জানতো না যে এই রকম ধরনের একটা কেলেঙ্কারি হবে। কারণ এইরকম সেম আমার মাও নিজের গচ্ছিত টাকা থেকে সবাইকে টাকা ফেরত দিয়েছে। কোম্পানি কিন্তু টাকা ফেরত দেয়নি, কিন্তু যেহেতু মুখের দাম এত বেশি যে আমি বলছি করো, এখানে ভালো রিটার্ন পাবে। দেখুন, যারা চিটফান্ডে টাকা লাগিয়েছিল তাদের কিন্তু কাউকে মানে কানপাট্টিতে বন্দুক রেখে কোনো এজেন্টরা এই পলিসিগুলো নেওয়ায়নি। তারাও দুটো পয়সা বেশি সুদের আশায়, লোভে একটা জায়গায়, নতুন জায়গায় টাকাটা তারা রেখেছিল। কেন তারা ব্যাংকে বা পোস্ট অফিসে গিয়ে টাকা রাখতে পারেনি? কারণ ওখানে অতটা সুদ পাওয়া যাবে না। তারাও কিন্তু বেশি সুদের আশায় এখানে টাকা রেখেছিল, কিন্তু কোম্পানি যখন হাত তুলে দেয় তখন এই এজেন্টদের ওপর গিয়ে ঝাঁপিয়ে পড়ে এরা। তো অনেকে আছে জানেন, আত্মহত্যা পর্যন্ত করে নিয়েছে, যারা অনেক মানে হাই ফাই বেশি অনেক টাকার করেছিল। সেরকম সীমার ক্ষমতা ছিল, ওর বরের দেওয়া গয়নাগুলো ও বন্ধক দিয়ে বা যে কোনোটা হয়তো বিক্রি করে সবার টাকা মিটিয়েছে, যে ওর মুখ দেখে করেছে বলে। আমার মাও সেম টু সেম নিজের সব টাকা যেটুকু যা মানে এখান থেকে ইনকাম তো হলো না, উল্টে আরও যা যেটুকু বাঁচিয়েছিল সে সমস্ত টাকা দিয়ে সবাইকে নিজে হাতে দাঁড়িয়ে সবাইকে টাকা ফেরত দিয়ে দিয়েছে। সুদটা না, যে টাকা ইএমআইগুলো মানে ওই পলিসিতে যেটা আর কি দেয়, যেটুকু টাকা দিয়েছিল ওরা, সেই টাকাগুলো তারা ফেরত দিয়েছিল, মা দাঁড়িয়ে থেকে দিয়েছিল। তো সেখানে যদি তখন সীমার বর বলতো যে না, এই গয়নাগুলো তো আমি দিয়েছি, এগুলো তুমি কেন বন্ধক রাখবে বা এগুলো তুমি কেন বিক্রি করবে? তো এটাই তো সাপোর্ট করা। বাকি ব্যবসা কি মানুষের সবার একরকম চলে? এ বুঝবে না। এ প্রত্যেক মাসে এর বর তো হাতে ওই একটা হাতে গোনা টাকা দিয়ে দেয়, তো সেই জন্য বুঝবে না যে আমাদের এরকমও হয় যে এক মাসে হয়তো সেরকম কিছুই হলো না, আবার পরের মাসে তার দ্বিগুণ, চারগুণ, চৌগুণ চলে আসলো। এটাই তো ব্যবসা। কারণ ব্যবসা সময়, সুযোগ, সমস্ত কিছু তারপর হচ্ছে দিনক্ষণ সব দেখে, পরিস্থিতি দেখে সব সময় বদলাতে থাকে। তো যাই হোক, তুই বললি সীমাকে যে তুই তো দেখতে পাস না আমি আমার বরের টাকাতেই খাই, তুই তো আমাকে বলছিস আমি আমার বাবার পয়সায় খাই, তো আমি তো আমার বাবার পয়সায় খাই না, আমি আমার বরের পয়সায় খাই। ভালো কথা। তাহলে যখন লকডাউন হলো তখন তো তোর বর হাতটা তুলে দিয়েছিল, তখন কি তোর বর তোকে খাওয়াতে পেরেছিল? কিন্তু দেখ, তখন কিন্তু সীমার বর আর আমার বর দুজনেই কিন্তু কেউ আমাদেরকে শ্বশুর ভাতারি করে দেয়নি। তোর বর যেরকম তোকে শ্বশুর ভাতারি করে দিয়েছে যে এখন লকডাউন, আমার কোনো ইনকাম নেই, আমার কোনো আর অন্য কোনো কাজের মুরদ নেই, তুমি এখন শ্বশুর ভাতারি হয়ে যাও। হয় তুমি গিয়ে আবার বাপ ভাতারি হয়ে যাও, বাপের বাড়ি চলে যাও, আর না হয় তুমি শ্বশুর ভাতারি হয়ে যাও, আমার বাবার পয়সায় তুমি বসে বসে খাও। তাহলে বোঝ, তোর বরকে নাল্লা বলবে না তো কাকে বলবে? তো যাই হোক, তুই বললি যে সীমা এখন আমাকে যতই যা খুশি বল, আমি উঁচু ক্লাসে উঠে গেছি, আমি উঁচু ক্লাসে উঠে এখন আমাকে যাই ঢুস ঢাস করিস না কেন, আমি ফুসফাস করবো না। তো তুই যে ঢুস ঢাস করবি না ফুসফাস করবি সে তো বোঝাই গেছে। উঁচু ক্লাসে উঠেছিস, টুকলি করে উঠেছিস, সেই জন্য এখনও সেই যোগ্যতাটা তৈরি করতে পারিসনি, সেই একই জায়গায় রয়ে গেছিস। তুই তোর বাবাকে বলছিস নিরীহ, তোর বাবা নাকি নিরীহ, তোর বাবা আর তার সাথে নিরীহ, ব্যাপারটা না অক্সিমরন, একটুখানি গিয়ে গুগল করে নিস। তো যাই হোক, আজকে ভিডিওর মধ্যে থ্রু আউট তুই প্রতিতা যেরকম বলছিলি না, আমার বারবার করে কানের মধ্যে মামি মোয়ে মোয়ে, মামি মোয়ে মোয়ে, মামি মোয়ে 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 বারবার করে মনে পড়ে যাচ্ছিল। কারণ তুই যার কাছ থেকে ধার নিয়েছিস এই প্রতিতা শব্দটা, সেই প্রতিতা শব্দ বলাই তো তোকে মামি মোয়ে 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 বলেছিল না। তুই যতবার প্রতিতা বলবি ততবার আমার কানে মামি মোয়ে মোয়ে ভাসবে। বললি যে আমার মুখে বাজে কথা মানায় না, আমার মুখে একদম বাজে কথা মানায় না, আমার মুখে শুধু গান মানায়, আমার মুখে যুক্তিপূর্ণ কথা মানায়। হ্যাঁ, সত্যিগুলো কাদের বলছিস বলতো? ওই যে তোর সামনে যারা বসে আছে, তোরই মতো স্মৃতিভ্রষ্ট যারা, ভুল আর করে যারা আর কি, তুই যেরকম কে ইউ রয়,
কে কে রয় আমি তো চিনতে পারছি না, যেরকম বলেছিলি না ওই রকম সবাইকে ভাবছিস না যে তারা ভুলেই গেছে যে তুই কি কি ওয়ার্ড বলে এসেছিস, কার কার সম্পর্কে কি কি ওয়ার্ড তুই ভালো ভালো সুন্দর সুন্দর ভাষা, মন্দিরার সম্পর্কে দারুণ দারুণ যে সুন্দর, সোমনাথের সম্পর্কে কি দারুণ দারুণ একেবারে ক্লাসিক ক্লাসিক সুন্দর সুন্দর কথা তুই যে বলেছিস, সেগুলো তো সবাই ভুলে গেছে। বা ওয়াইটিতে কোনো বাচ্চা এমন বাকি নেই যে কিনা তোর নোংরা কথা শোনেনি, তোর তার সম্পর্কে নোংরা কথা শোনেনি, তারা তো সব আমরা সব ভুলেই গেছি। কে তুই বলেছিলি কোনোদিনও? ভুলে গেছিস না? আচ্ছা আচ্ছা, ভালো কথা। তো যাই হোক, তোর মুখে আত্মসম্মান ওয়ার্ডটা শুনলে আমার এত হাসি পায়, এত হাসি পায়। শুধু হাসতে পারি না কেন বলতো, তোর মতো পুতনাইশা হাসিটা হাসতে পারি না তো। যদি তোর ওই পুতনাইশা হাসিটা আমি শিখে নিতে পারতাম তাহলে আমি ঠিক হেসে তোকে দেখিয়ে দিতাম যে আমার ঠিক কতটা হাসি পায়। যে কিনা লকডাউনে শ্বশুর ভাতারি হয়ে তার দয়া দাক্ষিণ্যে খেয়ে গোটা গোটা মুরগি ঝিপিয়েছে, এরকম করে হজম করেছে, আর তার সাথে সাথে তাদের খোঁটা সেই মানে খাইয়েছে আবার খোঁটা দিয়েছে, সেগুলো যে বসে বসে হজম করেছে, তার মুখে আত্মসম্মানের বুলি। ও মা গো মা, কি বলবো। তো তোর ব্লগ দেখলে মানুষ বুঝতে পারে যে তোর কত আত্মসম্মান আছে, যে কিনা প্রত্যেক দিন একই কথা বলে, এই ছেড়ে দেবো, এই শ্বশুরবাড়ি ছেড়ে দেবো, এই বেরিয়ে চলে যাচ্ছি, এই এত অপমান সহ্য করতে পারছি না। বলছি সেই যে গালে চটটা দিয়েছিল মনে আছে? সেই যে আরে একজন গালে চট দিয়েছিল না তোর, সেই গালের চড়ের দাগ নিয়ে তো তুই ভিডিও করিস। তোর মুখে আবার আত্মসম্মান মানায় বলতো? খেতে পাচ্ছিস না, সেখানে বড় বড় মুরগি, গোটা গোটা মাছ তুই ঢিপাচ্ছিস কিসের জন্য? যে আমি ভাইরাল হব। বলতে তো মুখে পাচ্ছি না যে আমি এমনি খেতে পাচ্ছি না, আমার খেতে দাও। সেই অপমানের গেলা যে গিলেছে, তার মুখে আর আত্মসম্মানের কথা মানায় না রে। তো যাই হোক, তুই একটা কথা বললি যে উইদাউট স্ল্যাং ল্যাঙ্গুয়েজ যে কোনো মানুষকে অপমান করা যায়। একটা ইংলিশ কমেন্ট পড়ে তুই বললি যে একটা মানুষকে কোনো উইদাউট এনি স্ল্যাং ল্যাঙ্গুয়েজ যে অপমান করা যায়, এইটা না সীমা মানে কি মা তুই বুঝিস না। সত্যি সীমা সত্যি বোঝে না রে, সত্যি বোঝে না। বাট তুই যে বুঝিস, তো চোখ মুখ দেখে বোঝা যায়। এমনিতে জীবনে তো তোর আত্মীয় স্বজনরা করে, আর ওয়াইটিতে আমি দেখ এটা দিনের পর দিন তোকে কোনো উইদাউট এনি স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করে, মানে যেভাবে তোর ডেসক্রিপশন দিই আর তোকে আয়নার সামনে দাঁড় করাই, তুই যে কী অপমানিত হোস সে তো আমি ভালো করেই বুঝতে পারছি। তোর চোখ মুখ দেখে যখন ওই কথাটা বলছিলি না যে উইদাউট এনি স্ল্যাং ল্যাঙ্গুয়েজও মানুষকে কীভাবে অপমান করা যায়, তুই বুঝিস না কি মা? হ্যাঁ আমি জানি, তুই খুব ভালো করে বুঝিস। তোর এই ভিডিওর মধ্যে থেকে কথা বার করে করে কোনো গোপন সূত্র তোর মতো আমার লাগে না। তোরই কথাতে তুই অপমানিত হয়ে যাবি। দেখ কেন বল, তখন তুই দোগলা, তো ভুলভাল কথা বলিস, তাই জন্য তুই অপমানিত হোস। তো যাই হোক, একটা আমি উপমা দিই সব ওয়াইটিবাসীকে। ওয়াইটিবাসী এমনিতে তো জানে যে আমি তোকে কি বলি, কিন্তু তুই কিভাবে বাড়িতে নিজের ফ্যামিলিতে কিভাবে অপমানিত হয়েছিলি একটা ইনসিডেন্ট একটুখানি মনে করিয়ে দিই। হ্যাঁ, মনে করে দেখ, সেই যে প্রথম তুই পরচুলা কিনেছিলি যখন আমাদের তুই দেখাসনি, একটা বিয়ে বাড়ি এসেছিল মনে আছে? সেই বিয়ে বাড়িতে তুই কি শপিং করেছিলি বিয়ে বাড়ি যাওয়ার জন্য? ওই জন্য বারাসাতের ওখানে কোনো একটা এরিয়ায়, সেখানে তুই যাওয়ার জন্য কি করেছিলি? এক গাদা গাদা শপিং করেছিলি, মেকআপের বস্তু কিনেছিলি, পরচুলাটা কিনেছিলি, কাউকে তখন জানাসনি। তারপর একটা গাড়ি ভাড়া করলি, সেই গাড়িতে পিছনে বরকে বসালি, ড্রাইভারের সামনে তুই বসলি, দিয়ে ব্যাগপত্র গুছিয়ে 3 দিনের জন্য হ্যাঁ গেছিলি তোর আত্মীয়র বাড়িতে বিয়ে বাড়ি খেতে। তো সেখানে মনে আছে বর পিছনে বসেছিল, তুই ড্রাইভারের সামনে বসেছিলি, যাচ্ছিলি, তারপর ড্রাইভারকে তোর কমলা লেবু দিলি, ড্রাইভার চুষে 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 কাটছিল মনে আছে? আবার সেই ড্রাইভার তোর বরকে তুই তুই করে কথা বলছিল, মানে তোর কমলা লেবু মানে তোর হাতে যে কমলা লেবু ছিল, তোরা যাওয়ার সময় যে কমলা লেবু কিনেছিলি খেয়ে যাওয়ার মানে খেতে খেতে যাওয়ার জন্য, সেখান থেকেই মনে আছে একটা তুই খেলি, আবার তুই তোর ড্রাইভারকে দিলি। তোর ড্রাইভার আবার বলছিল এই আরও একটা কমলা লেবু দে না, তোর বরকে বলছিল। হ্যাঁ, আসলে তোর ড্রাইভারটা বুঝতে পারছিল যে তোর বর ভালো করে কমলা লেবু চুষে চুষে খেতে পারে না, ও নষ্ট করছে, তো ওর কাছে থাকলেই কমলা লেবু পচে গলে যাবে, সেই জন্য বলছিল যে একটা তো দিয়েছিস, আরও একটা দে, আমি খেয়ে নিই ভালো করে, আমি সুন্দর করে চুষে চুষে কমলা লেবুর আখরি রসটা পর্যন্ত চুষে পয়সা উসুল করে ফেলে দেবো।
মনে আছে সেরকম খেতে খেতে যাচ্ছিলি, তো সেইখানে যে গেছিলি ঠিক করেছিলি 2 দিন থাকবি, কিন্তু কি এমন হলো যে যেদিন গেলি সেদিন রাত্রেই তুই লোটা কম্বল গুছিয়ে চলে আসলি বাড়িতে। সেই সময় তুই সেই পরচুলাটা প্রথম পড়েছিলি, তখন কি আমাদের বলেছিলি যে আমি পরচুলা পড়েছি? পরবর্তীকালে আবার বলছে আমি তো নিজের থেকেই বলেছি। তো মনে আছে সেখানে কি তোকে কেউ গালাগালি দিয়েছিল? মানে ওই যে আত্মীয়র বাড়িতে তোকে কেউ গালাগালি দিয়েছিল? তোর বরকে কেউ গালাগালি দিয়েছিল? কেউ গালাগালি দেয়নি, তাও তোরা ওখান থেকে চলে আসতে বাধ্য হয়েছিলি। এটাকেই বলে মুখে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ না ইউজ করে এমন অপমান করবে অ্যাটিটিউডের মাধ্যমে যে সামনেওয়ালা করে পাতলি গালি ধরে পালিয়ে যায়। কই তোর তো পাশের বাড়িতে যা ছিল সে তো গেছিল, কই তাকে তো ফিরে আসতে হয়নি, কিন্তু তুই থাকতে পারলি না। বুঝতে পেরেছিলি? তখনই বুঝেছিলাম যে তুই কি অপমানিতটাই না হয়েছিলি। আর তোর বর যে সবচেয়ে বড় নাল্লা সেই দিনই খুব ভালো করে প্রমাণ পেয়েছিলাম। কেন বলতো? ওই বিয়ে বাড়িটা কিন্তু তোর বাপের বাড়ির তরফের কারোর ছিল না, ওটা ছিল তোর শ্বশুর বাড়ির তরফের বিয়ে বাড়ি। তো তোর শ্বশুর বাড়ির তরফের বিয়ে বাড়িতে তুই তোর বরকে দেখেই গেছিস, ওখানে তোর মান সম্মান বজায় রাখার দায়িত্ব তোর বরের, বাট তোর বর সেটা পারেনি। তোর বর সেটা পারেনি, উল্টে তোর আঁচলের তলায় এসে লুকিয়েছে আর বলেছে হ্যাঁ চলো চলো, তোমার হয়ে ভাই আমি এদেরকে কিছু বলতে পারবো না। তো তুই যে বলছিস না তোর বর নিপাট ভদ্রলোক, হ্যাঁ তোর বর প্রত্যেকটা জায়গায় নিজের ভদ্রতা বজায় রেখে তোকে ব্যায়াম বানায়, তোর আসল নোংরা রূপটা সবার সামনে দেখায়। ওখানেও বুঝিয়েছে আমার বউটাই ভালো না, তাই জন্য আমি চলে গেছি। সেই জন্য যদি সত্যি মার্দ কা বাচ্চা হতো না তাহলে লড়তো তোর জন্য, আগে তোর জন্য থাকার ব্যবস্থা করতো, আগে তোর জন্য তোর সম্মানটা, যাতে তুই এসছিস সে তোকে নিয়ে এসছে তোর আত্মীয়র বাড়িতে, তার দেখার উচিত ছিল তোকে ঠিক মতো রাখার। ঠিক আছে? কই তোর পাশের বাড়ির যার হাজবেন্ড সে তো তার বউকে দিব্যি রাখতে পেরেছে, বাট তোর বর রাখতে পারেনি। বুঝতে পেরেছিস? সবচেয়ে বড় নাল্লা তোর বর, যে কিনা নিজের বউয়ের সম্মান রক্ষা করতে পারে না। ছি, আমার বরকে মুখ পোড়া বলিস? চিন্তা করে দেখিস তো সেদিন তোর যা মুখ পড়েছিল ওখান থেকে এসে, তার চেয়েও বেশি কি মুখ পোড়া? নিজে ব্লগে সবাইকে বলে গেছিলি যে 3 দিন 4 দিনের জন্য যাচ্ছি ওখানে, বিয়ে বউ ভাত সব কাটিয়ে তারপর আসবো, তারপরে লজ্জা করেনি চলে আসতে হয়েছে, সেগুলোকে ঢেকেছিলি। তুই কি করবি? কি করে আর বলবি যে আমার বর নাল্লা, ওখানে আমার সম্মান রাখতে পারিনি সেই জন্য আমি চলে এসেছি? চিন্তা করে দেখ, আমার বরকে মুখ পোড়া বলার আগে তুই নিজে চিন্তা করে দেখ তোর বর কিরকম চিকনি চামেলি আর তুই কিরকম মুখ পুড়ি। তো যাই হোক, এরপর তুই ধরিত্রীর প্রসঙ্গ তুললি। ধরিত্রী কি বলেছিল সীমার সম্পর্কে? হ্যাঁ সেসব সব শুনেছি, কিন্তু তুই তো ভুলে যাচ্ছিস যে মন্দিরাও তো তোর সম্পর্কে একদম ওপেন ক্যামেরায় এসে কি বলেছিল, মনে নেই? লজ্জা করে না আমাকে এইসব বলো? নিজের 10 বছরের ছোট কচি বয়ফ্রেন্ড রাখো আর আমাকে এইসব কথা বলো, তোমার লজ্জা করে না? কিরে কি উত্তর দিয়েছিলি তার? কি বলেছিলি? যে 10 বছরটা একটু বেশি বলে ফেললি, 10 বছর নয়, ওই 6-7 বছরের ছোট হবে। কি মনে পড়েছে? তো তোরও তো কচির পছন্দ। হ্যাঁ, তুই এবার তাহলে সীমাকে কি বলিস? সীমাকে কি বলিস? সীমা তো কোনোদিনও স্বীকার করেনি মুখে, তোরা বলিস ও হাসে শুধু, কোনো উত্তর দেয় না। বাট তুই তো স্বীকার করে নিয়েছিস যে তোর 10 বছর না কি 6-7 বছরের ছোট একটা বয়ফ্রেন্ড রয়েছে। হ্যাঁ, কচি বয়ফ্রেন্ড। কি সুগার মামি? তুই বলছিস সীমা ভ্যানিটি ব্যাগ ঝুলিয়ে সন্দীপদের বাড়িতে গেছে, তারপর গিয়ে ওর ইনকাম হয়েছে, তারপর গিয়ে ও বন্ধক দেওয়া সোনা উদ্ধার করতে পেরেছে। বন্ধক দেওয়া সোনাগুলো ওর বরের ছিল, হ্যাঁ ও সেটা দরকারে লাগিয়েছিল কাজে, আবার নিজের দমে সেটা উদ্ধার করে দেখিয়েছে। বাট তুইও তো মনে করে দেখ, তুই ভ্যানিটি ব্যাগ নিসনি, কিন্তু এমনভাবে দৌড়েছিলি যে মুখ থুবড়ে পড়ে যাচ্ছিলি, তোর ফোন ভেঙে যাচ্ছিল, মানে তোর আরও কত দরকার ছিল, এত বেশি প্রয়োজন, কেন হবে না? কোথায় দৌড়েছিলি? রানাঘাটের 6 নম্বর প্ল্যাটফর্মে নামার জন্য, মনে আছে? তারপর কি করেছিলি? পম পম করতে করতে গেছিলি, মনে আছে? একজনের সাথে। তো তোর তো নিজের ভাতার, তোর বাপ ভাতার, তোর শ্বশুর ভাতার, 3 জনে মিলে তোকে যে সবাই যা বলে, তোর কান ঝালা ফালা করে দেয়, তো সেটার যে ট্রিটমেন্ট তোর 3 ভাতার মিলে করাতে পারছিল না, সেটার জন্য তো তোকে দৌড়াতে হয়েছিল রানাঘাটের 6 নম্বর প্ল্যাটফর্মে। হ্যাঁ, সেখানে গিয়ে তুই কি দেখেছিস? সীমা তো গেছে সন্দীপের বাড়িতে, ওর বাবা মা ওর বাচ্চা ওর সাথে কথা বলেছে, তার ব্যাপারটা বুঝেছে। আর তুই কি দেখেছিলি পাশের ঘরে? কি করেছিলি তুই? সব তো নিজেই বলেছিস, তাই না? মনে আছে? সব মনে আছে।
ঠিক আছে? চিন্তা করে দেখ, অন্যকে নিয়ে যখন মুখ খুলবি তোকেও কিন্তু সব শুনতে হবে, তৈরি থাকবি। সন্দীপের সম্পর্কে যা তুই বলছিস তোর 1000% শিওর, তুই তো জায়গা মতো দিস, ব্যবস্থা তো হচ্ছেই। তো যাই হোক, সন্দীপের বউ সন্দীপকে ছেড়ে চলে গেছে, কারণ সন্দীপ চাহিদা মেটাতে পারছে না। সেই জন্যই তো, মানে বাড়িতে যদি যা দরকার সেটা যদি চাহিদা না মেটে তখন কি করবে মানুষ? তখনই তো বাইরে যায়, তাই না? যেরকম কিনা সন্দীপ মেটাতে পারছিল না, সেই জন্য ওর বউ ফোনে ফোনে মেটাচ্ছিল অন্যকে দিয়ে। তাহলে তোর তাহলে তার বাড়িতে মেটে না, তোরও তার মানে বাড়িতে মেটে না। এই যে তুই যে স্বীকার করে নিলি যে তোরও 6-7 বছরের একজনের সাথে মেটাতে যেতে হয়, তার মানে তোরও বাড়িতে মেটে না। তুই বললি যে ওর বউ সন্দীপের বউ সন্দীপকে লাথ মেরে দিয়ে বেরিয়ে গেছে, তা তুইও মেটাতে যাস অন্য জায়গায়, এদিকে বাড়ির ছেড়ে তুই বেরোচ্ছিস না কোথাও, তুই বাড়িতে থেকে অন্য জনের সাথে মেটাচ্ছিস, 6-7 বছরের ছোট, তাই না? সেটাই না? তাহলে চিন্তা করে দেখ, তো তোরও বড় তো তোকে লাথ মেরে কই তাড়াচ্ছে না, তাই না? তো এরকম সেম হয় রে, এই সেম হয়। আজকে সন্দীপের বউ আজও কোনো এক গায়ের বধূ, আদর্শ বধূ হিসাবেই আমাদের সামনে থাকতো, যদি সন্দীপ ওর এই জিনিসটা দেখে চুপচাপ থেকে যেত যে আমার দরকার নেই ভাই, আমার তো ঘরে টাকা আসছে, আমার ইনকাম আসছে, ও যা পারে করুকগে যাক, আমার কোনো যায় আসে না। আর করছে তো করছে কোথায়? ঘরে বসেই তো ফোনের মধ্যে করছে, করুক, আমার কোনো ব্যাপার নেই, আমার কোনো দরকার নেই, আমি ও যা করছে করুক। যদি মনে করতো না, তাহলে আজও এই টিন যেরকম নাটকটা আমাদের সামনে চালিয়ে যেত। তো ওর প্রবলেমটা এটাই হয়েছে, সন্দীপের ওপর রাগ কেন? কারণ ওর চাহিদাই এটা ছিল, আমি এখানে থাকবো আর ওর সাথে গল্প করব, মানে আমি দুটোই রাখবো, আমি গাছেরও খাবো তলারও কুড়াবো। বাট সেটা কিন্তু সব বররা মেনে নেয় না। কেন বলতো? কারণ সব বর তো নাল্লা হয় না, যারা নাল্লা হয় তারাই এইসব জেনেও তা সত্ত্বেও তাদের বউকে মেনে নেয়, বাট সবার বর হয় না, বুঝতে পেরেছিস? তুই এখন টিন আর সন্দীপের তুলনা করছিস, যে টিনও যা করেছে সন্দীপও তাই করেছে। কি করে সেটা সম্ভব? টিন নিজের সংসার ছেড়ে, বাচ্চা ছেড়ে বেরিয়েই সঙ্গে সঙ্গে বলে দিয়েছে যে আমি একজনকে ভালোবাসি, তার সাথে আমি সংসার করব, তাকে আমি বিয়ে করব, তার সাথে আমি রয়েছি, তার জন্যই আমি সংসার ছেড়েছি। আর তুই তো নিজে বলেছিস যে ওরা লিভ ইন করছে, তোর চ্যানেলে তো এসে ওই ছেলেটি ইয়ে দিয়েছে, কি যেন বলে আমাদের কবিতা চোর, সে তো ইন্টারভিউ দিয়েছে যে আমি ওকে রেখে দিয়েছি। শুধু তোর না, এরকম অনেকজনের চ্যানেলেই দিয়েছে। সে শুধু তাকে রেখে দেয়নি, তার অ্যাকাউন্টে কত টাকা আছে না আছে সমস্ত কিছু রেখে দিয়েছে। আর এখানে সন্দীপ তার বউয়ের সাথে 1 বছর সেপারেশনে কাটিয়ে তারপর সে তার ছেলে, মা, বাবা তাদেরকে নিয়ে যেরকম ঘুরতে যাচ্ছে, তার মধ্যে আরও একজন যদি থাকে, সেখানে সে কি সম্পর্ক? তার প্রমাণ দে, তবে না বল, প্রমাণ দে। এটা কি করে প্রমাণ হয় যে একজনকে মাম্মাম বলছে মানে তার সাথে বিয়ে হয়ে গেছে? ওদের বাড়িতে কেউ আছে, ওরা তো অস্বীকার করছে না, যখন থাকছে অস্বীকার করছে না, কিন্তু আছে মানেই তার সাথে নোংরা সম্পর্ক, সেটাতে আপত্তি করছে। তাকে রক্ষিতা বলা, সেটাতে আপত্তি করছে। তাকে কিপ বলা, সেটাতে আপত্তি করছে। ভাদ্র মাসে তার সাথে বিয়ে হয়ে গেছে, তার মানে এরা কুকুর, এই বলাটাতে আপত্তি করেছে। সন্দীপ বলেছে করো, কোথায় কি দেখা যাচ্ছে তোমাদের? ও তো রেখেইছে কিছু কিছু জিনিস, হয়তো ইচ্ছা করেও কাটছে না, কারণ ও জানে আজ নয় কাল তো আমাকে বলতেই হবে, আমি লুকিয়ে রাখবো কোথায়? তো যাই হোক, তুই মজালের কথা বলছিলি, যে কিনা 2 দিন আগেই বলছিলি যে আমাকে তো যেটা বলতে বলতো ম্যান্ডি আমি সেটাই বলতাম, আমাকে তো এ যেটা বলতে বলেছে আমি সেটাই বলতাম, টিন আমাকে এটা বলতে বলেছে আমি এটাই বলতাম, মিনা আমাকে এটা বলতে বলেছে, মিনার বয়ফ্রেন্ড এটা বলতে বলেছে, দীপ্ত, সেটাই আমি করতাম। ফরমাইশি ভিডিও করিস, তোর আবার মাজাল, তো তোর ওই মাজাল না, তোর ওই ভাঙা মাজার মধ্যে মলম বানিয়ে ভালো করে ঘষ, তাহলে যদি একটু শক্তপোক্ত হয়, বুঝতে পেরেছিস? তো যাই হোক, এর তো আমি যদি একটা বলি আরও বড় হয়ে যাবে ভিডিও, কিন্তু উত্তরটা আজকে আমাকে দিতেই হতো। সবশেষে একটাই কথা বলবো, না আমি না সীমা কেউ কোনোদিনও এই কথাটা বলিনি যে আমাদের ভিডিও করতেই হবে, আমাদের ভিডিও না করলে না চলবে না, জানো তো? আমাদের খেয়ে না খেয়ে মরে হলেও ভিডিও করতে হবে 3টে রোজ। কোনোদিনও আমরা বলিনি, না আমরা করেছি। আমরা নিজেদের শর্তে, নিজেদের আনন্দে, নিজেদের সংসারে কাজ চুকিয়ে তারপর গিয়ে করি। আর ও বলছিল না বরের কথা, যে আমার বর কম ইনকাম করে, কিন্তু তার জন্য লবণ দিয়ে ভাত খেয়েও আমি চালিয়ে দিতে পারবো। যদি কম ইনকাম করাটা মানুষের অন্যায় নয়, কিন্তু সত্যি যদি আত্মসম্মান হতো না, তাহলে ওর পয়সায় ওই চিকেন লেগ পিস এরকম খেতো না, নিজের পয়সায় লবণ ভাতটাই খেত। একটা সময় তেলাপিয়া করে এখন বড় বড় কাতলা, তারপর হচ্ছে গিয়ে আমেরিকান কইয়ের জায়গায় আসল কই চলে আসছে। কিসের জন্য? কোথার থেকে? বউয়ের পয়সায় খাচ্ছে বলে, বউয়ের ইনকামের পয়সায় খাচ্ছে বলে। যদি সত্যি নিজের পয়সায় খেত, যদি ওর পয়সায় সংসার চলতো, তাহলে আজও সেই তেলাপিয়াই থাকতো।
সেই তেলাপিয়াই থাকতো, রোজ তেলাপিয়া থাকতো, আর ওই বাটা মাছ ছাটা মাছ যেগুলো কম দামি মাছ সেগুলো থাকতো। রোজ রোজ দামি দামি মাছ, তারপর হচ্ছে গিয়ে মাংস। ওরা যেরকম খাওয়া দাওয়া করে, একটা সরকারি চাকরিজীবী তারা যে তাদেরও এত টাকা মাইনে হয় না। এগুলো সব কোথায় হচ্ছে? ওর বরের পয়সায় হচ্ছে, যার পয়সায় ঘর জল গরম হয় না, বউয়ের পয়সায় খাচ্ছে। হ্যাঁ, তো ওই ঘরের একটা নুনের প্যাকেট এনে দিয়েই বউ বলছে যে এই তো নুনের প্যাকেটটা তোমার পয়সায় এনো, বা চালটা শুধু সারা মাসে তোমার পয়সায় এনো, আমি সবাইকে বলবো তোমার পয়সায় খাচ্ছি। নাটকটা কম কর। সবচেয়ে বড় নাল্লা যে কিনা বউকে এটা বলতে পারে না যে না তোমার যদি মনে হয় আজকে ভিডিও করো না, সে নাল্লা। সবচেয়ে বড় কথা হচ্ছে গিয়ে ওর বর নাল্লা, ওটা প্রমাণ করার জন্য আমাদের লাগবে না, ও নিজেই যথেষ্ট। প্রত্যেকটা সময় বলে বর এটা বারণ করেছে, বর সেটা বারণ করেছে, বর ওটা বারণ করেছে, তারপরেও সেই কাজগুলোই করে দেখিয়ে দেয় আমাদেরকে যে ওর বরকে নাল্লা ভাবে। আমাদের লাগবে না। আর আমার মনে হয় ও মাঝে মাঝে একটুখানি এই যে ওর বরকে নিয়ে যে চর্চা, সেটাকে একটুখানি চায়। কারণ কি করবে, ওর বর তোর বাচ্চার মতো। আমাদের যেমন এখানে বাচ্চাকে নিয়ে কিছু বললে আমরা প্রতিবাদ করি, ও সেটা জায়গাটা নেই। ও বলেইছে যে ওর বাচ্চা হচ্ছে ওর বর, তো সেই জন্য মাঝে মাঝে এমন ইচ্ছা করে জায়গা করে দেয় যাতে ওর বরকে নিয়ে আমরা দুটো কার্ড কথা বলি, আর তারপরেই ওর বর ভিকটিম কার্ড এরকম চাপড়াতে চাপড়াতে বসবে খেলতে। সবচেয়ে বড় নাল্লা তো তোর বর নিজে, আর তুই সেটা প্রমাণ করিস। আর সে নিজেও প্রমাণ করে দিয়েছে যে নিজের বউয়ের মান সম্মান রাখতে পারে না, সে কিসের পুরুষ রে, চিকনি চামেলি, চালাট। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এই অবধি রাখছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসছি খুব শীঘ্রই একটা নতুন ভিডিও নিয়ে। মি ইপসিতা সাইনিং অফ। লাভ ইউ অল।